ছাত্রছাত্রীরা আগের দিন আমরা ধাতুবিদ্যা চ্যাপ্টারটা শুরু করেছি। আগের দিন আমরা ধাতুর আকরিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রসঙ্গে। দেখো, আকরিক থেকে যে উপায়ে বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করা হয় তাই হলো ধাতু নিষ্কাশনের পদ্ধতি। এখন ধাতু নিষ্কাশনের পদ্ধতি বেশ কতগুলি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়, যেমন আকরিক চূর্ণ করা, তাকে গাঢ় করা, তাপ জারণ করা, ভস্মীভূতকরণ করা, এইরকম। আমরা এই সমস্ত ধাপগুলি নিয়ে আলোচনা করব না। আমাদের আলোচ্য বিষয় সীমাবদ্ধ থাকবে এর কেমিক্যাল পার্টটা নিয়ে। তো আকরিক হচ্ছে ধাতব যৌগ। সেই আকরিক ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন যে পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয় সেটি হচ্ছে ধাতু নিষ্কাশনের নীতি। ধাতব যৌগ থেকে ধাতব আয়ন উৎপন্ন করে এবং ধাতব আয়ন পরবর্তীতে ইলেকট্রন গ্রহণ করে ধাতব মৌলে পরিণত হয়। যেমন MO, এই ধাতব অক্সাইড, এখানে N ফর মেটাল, সে ধাতব আয়ন M2+ এবং O2- তৈরি করেছে। পরবর্তী ধাপে ধাতব আয়ন সেই ইলেকট্রন গ্রহণ করে ধাতব মৌলে পরিণত হয়েছে। অর্থাৎ ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন হলো একটি বিজারণ বিক্রিয়া। এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে। আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ হলো বিজারণ বিক্রিয়া, অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন হলো বিজারণ বিক্রিয়া। একটা বিষয় একটু বলে নিতে চাইবো, সেটি হচ্ছে, দেখো, সব ধাতুর ইলেকট্রন বর্জন ক্ষমতা কিন্তু একরকম নয়। কোনো কোনো ধাতু খুব সহজে ইলেকট্রন বর্জন করে, কোনো কোনো ধাতু করে না। যে সমস্ত ধাতু যত সহজে ইলেকট্রন বর্জন করে তাদের তীব্র তড়িৎ ধনাত্মক বা ইলেকট্রোপজিটিভ মৌল বলা হয়। যারা সহজে ইলেকট্রন বর্জন করে না তারা অপেক্ষাকৃত কম ইলেকট্রোপজিটিভ মৌল। যারা যত সহজে ইলেকট্রন বর্জন করে তারা তত বেশি সক্রিয় হয়, এবং যারা সহজে ইলেকট্রন বর্জন করতে পারে না তারা অপেক্ষাকৃত কম সক্রিয় হয়। এই ইলেকট্রন বর্জন ক্ষমতার উপর ভিত্তি করে ধাতুগুলিকে একটি শ্রেণীতে বিন্যস্ত করা হয়, যাকে বলা হয় তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই শ্রেণীর একদম ওপর দিকে থাকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এর মতন ধাতুগুলি। মাঝারি স্থানে অবস্থান করে অ্যালুমিনিয়াম, Fe, কপার, SN বা টিন, এই ধরনের ধাতুগুলি। এবং একদম নিচের দিকে থাকে Hg বা পারদ, Au মানে গোল্ড, Ag মানে সিলভার, এই ধরনের ধাতুগুলি। অর্থাৎ ইলেকট্রন বর্জনের ক্ষমতা এই নিচের দিকের যে ধাতুগুলির কথা বলা হলো এদের একেবারেই কম, বা এরা একদমই সক্রিয় ধাতু নয়। উল্টো দিকে যারা এই ধাতুর একদম ওপর দিকে অবস্থান করে তারা খুব সহজেই ইলেকট্রন বর্জন করে এবং তারা অত্যন্ত সক্রিয় ধাতু। যে ধাতুগুলি অধিক সক্রিয় তারা প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে না, তারা অবশ্যই কোনো না কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে ধাতব যৌগ অবস্থান করে। আর যারা অপেক্ষাকৃত কম সক্রিয় তাদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। যেমন গোল্ড প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যাবে, কিন্তু সোডিয়াম বা Na, যার সংকেত, এটা কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যাবে না। এ সবসময় কোনো না কোনো যৌগের মধ্যে অবস্থান করবে। তো এই গেল তড়িৎ রাসায়নিক শ্রেণীর কথা। ধাতু নিষ্কাশনের তিনটি পদ্ধতি। একটি হচ্ছে কার্বন বিজারণ, দ্বিতীয় হচ্ছে থার্মিক পদ্ধতি,
এবং তৃতীয় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। প্রথম যে দুটো ধাপ রয়েছে এইগুলি হচ্ছে মাঝারি বা কম সক্রিয় ধাতুর জন্য, এবং তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে অধিক সক্রিয় ধাতুর জন্য। এবার আমরা ধাপে ধাপে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি কার্বন বিজারণ পদ্ধতি সম্পর্কে। এই পদ্ধতিতে ধাতব অক্সাইডকে কার্বন দ্বারা বিজারণ করা হয়। আমরা আগেই বলেছি যে ধাতু নিষ্কাশন অবশ্যই একটি বিজারণ বিক্রিয়া। তো এখানে আমরা বিজারক হিসাবে কোক বা কার্বন ব্যবহার করে থাকি। ধরা যাক এমো একটি আকরিক অক্সাইড যুক্ত, একে কার্বন দ্বারা বিজারিত করলে অবশ্যই এখানে উচ্চ উষ্ণতার প্রয়োজন হয়। বিজারিত হয়ে এম বা বিশুদ্ধ ধাতু এবং সিও কার্বন মনোক্সাইড উৎপন্ন করে। বিজারণ কিভাবে হচ্ছে দেখে নাও। M2+ এর জারণ সংখ্যা, কোক বা কার্বনের এখানে 0, বিশুদ্ধ ধাতুতে 0 হবে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, আর এখানে হবে +2 কার্বনে, অক্সিজেনের তো সবসময় -2। তাহলে দেখো M2+ থেকে M অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কমেছে, +2 থেকে 0 হয়েছে। তার মানে এটা হলো একটা বিজারণ বিক্রিয়া। এখানে বিজারক হিসাবে কি কাজ করেছে? কার্বন। এই যে সিও বা কার্বন মনোক্সাইড রয়েছে, কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ সংখ্যা +2, এই কারণে কার্বনের জারণ সংখ্যা যেহেতু +4 অব্দি হতে পারে, তাই কার্বন মনোক্সাইডও কিন্তু পরবর্তী ধাপে আবার বিজারক হিসাবে কাজ করতে পারে। MO + CO2, এখান থেকে তৈরি হবে M + CO2। কার্বনের জারণ সংখ্যা +2 থেকে +4 হয়েছে এবং অক্সাইডে -+2 থেকে পিওর মেটালে 0 হয়েছে। তার মানে এটা একটা বিজারণ। এখানে একটা কথা বলে নেওয়া দরকার যে আমরা ধাতুকে অক্সাইড যৌগে পরিণত করে নিতে হয়। যেমন আমরা এই পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি জিঙ্ক, নিষ্কাশন করতে পারি Fe বা Pb অর্থাৎ লেড, এই সমস্ত ধাতুগুলিকে। জিঙ্ক কার্বনের যদি আকরিকটা হয়ে থাকে, সেখান থেকে ZnO তাপ দিলে ZnO তৈরি হবে এবং ZnO পরবর্তীতে কার্বন দ্বারা বিজারিত হয়ে Zn + CO বিশুদ্ধ মৌল ধাতু উৎপাদন করবে। বা ZnO এর সঙ্গে কার্বন মনোক্সাইডও বিক্রিয়া করতে পারে, পরবর্তী ধাপে বিক্রিয়া করলেও Zn ধাতু এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। থার্মিক পদ্ধতিতে কি করা হয়? এখানে উচ্চ উষ্ণতায় যে ধাতু নিষ্কাশন করা হবে তার থেকে বেশি সক্রিয় ধাতুকে বিজারক হিসাবে নেওয়া হয়। এখানে বিজারক হিসাবে নেওয়া হয় অ্যালুমিনিয়াম, এবং অ্যালুমিনিয়ামের থেকে কম সক্রিয় ধাতু যেমন Zn, Fe এই ধরনের ধাতুগুলি নিষ্কাশন করা যাবে। ধরা যাক
H2O3 এই ধাতুটির প্রসঙ্গে এখানে ফেরিক অক্সাইড, এটা নিয়েছি আমরা আকরিক, লোহার একটা আকরিক। এর সাথে অ্যালুমিনিয়াম বিজারক হিসাবে আমরা ব্যবহার করব। উচ্চ উষ্ণতা দরকার, প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দরকার। সেখান থেকে এটা বিজারিত হয়ে Fe মৌলতে পরিণত হবে এবং Al2O3। এখানে দেখো জারণ সংখ্যা Fe হচ্ছে +3, এখানে বিশুদ্ধ ধাতুতে সেটা হয়েছে 0। অ্যালুমিনিয়ামের এখানে ছিল 0, এখানে হয়ে যাবে +3। তাহলে এটা হয়েছে বিজারক। এখানে বিজারক হিসাবে আমরা ব্যবহার করেছি অ্যালুমিনিয়াম। এই পদ্ধতি ওয়েল্ডিং বা ঝালাইয়ের ক্ষেত্রে কাজে লাগানো হয়। রেল লাইনের ফাঁকের যে থাকে, জোর থাকে, সেখানে কখনো কিছু সমস্যা দেখা দিলে এই পদ্ধতিতে ঝালাইয়ের কাজে থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয়। এবার আমরা আলোচনা করব যে দুটি পদ্ধতি আমরা আলোচনা করলাম, অর্থাৎ কার্বন বিজারণ এবং থার্মিট পদ্ধতি, তাদের কিছু মিল এবং অমিল নিয়ে। মিল কি কি আছে? মিল হলো দুটোই উচ্চ উষ্ণতাতে করা হয়। দুটি পদ্ধতি মাঝারি বা কম সক্রিয় ধাতুর জন্য প্রযোজ্য এবং দুটি ক্ষেত্রেই ধাতুর অক্সাইডকে আকরিক হিসাবে নেওয়া হয়, বা আকরিক যদি অক্সাইড না হয় তাহলে তাকে অক্সাইড যৌগে পরিণত করে নেওয়া হয়। আর অমিল কি? থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে অ্যালুমিনিয়াম নেওয়া হয় এবং কার্বন বিজারণে বিজারক হিসাবে অধাতু কার্বন নেওয়া হয়। কার্বনের উদ্ভিদ, সেখানে আমরা কোক ব্যবহার করে থাকি। থার্মিট পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতুকে বিজারক হিসাবে ব্যবহার করা হয়। মানে অ্যালুমিনিয়ামের থেকে কম সক্রিয়, অ্যালুমিনিয়াম যেহেতু এখানে বিজারক হিসাবে ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়ামের থেকে কম সক্রিয় ধাতু আমরা এই পদ্ধতিতে নিষ্কাশন করতে পারবো। এবার আমরা আলোচনা করব তীব্র সক্রিয় ধাতুগুলি নিষ্কাশন প্রসঙ্গে। সক্রিয় ধাতুগুলি কার্বন বিজারণ বা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না, তাদেরকে নিষ্কাশন করতে হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সক্রিয় ধাতুগুলি সবসময় যেগুলি যৌগ অবস্থাতেই পাওয়া যায়, তাদের কোনো লবণ বা সল্ট, গলিত বা জলীয় দ্রবণ নেওয়া হয় এবং উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে সেখান থেকে ক্যাথোডে বিশুদ্ধ ধাতু পাওয়া যায়। এই পদ্ধতিতে নিষ্কাশন করা যায় সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। ধরা যাক MCl2, এটা হচ্ছে ধাতব যৌগ, যার থেকে M হলো মেটাল বা ধাতু, তাকে নিষ্কাশন করতে হবে। এটি গলিত বা জলীয় দ্রবণে M2+ এবং 2Cl- এই আয়নে ভেঙে থাকবে। এবার ক্যাথোডে M2+ আয়নগুলি যাবে, সেই ইলেকট্রন গ্রহণ করে বিশুদ্ধ ধাতু M বা মেটালে পরিণত হবে। অ্যানোড বিক্রিয়া কি হবে? অ্যানোডে বিক্রিয়া Cl- সে ইলেকট্রন বর্জন করে Cl অ্যাটমে পরিণত হবে। Cl অ্যাটম ক্লোরিন গ্যাসে পরিণত হবে। এটা একটা ক্লোরাইড যুক্ত আকরিক ছিল। এরকম অক্সাইড যুক্ত হতে পারে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রেও একইভাবে অক্সিজেন গ্যাস সেখানে তৈরি হবে, পাওয়া যাবে অ্যানোডে। ছাত্রছাত্রীরা, আমরা ধাতু নিষ্কাশনের পদ্ধতি 3টি নিয়ে আলোচনা করলাম। লাস্টে বলা হলো তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা আমরা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারে করেছি। তোমরা কেউ প্রয়োজন মনে হলে সেখান থেকে দেখে নিতে পারো। আজকের আলোচনা তাহলে এখানে শেষ হচ্ছে। আগামী দিন এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করা হবে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো।